আচ্ছা, তো অ্যাসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস এইটা বোঝার আগে তো আমার বুঝতে হবে ফল্ট কি, তাই না? ফল্ট জিনিসটা কি, তারপর আমরা বুঝবো অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কি, তারপরে দেখবো যে আরো অন্য ধরনের কোনো ফল্ট আছে কিনা, সিমেট্রিক্যাল ফল্ট আছে কিনা, তারপর বেসিক্যালি দেখবো পিসএফ এর থ্রুতে এই অ্যানালাইসিসটা কিভাবে করে। হ্যাঁ, তো আগে আমাদের থিওরির পোর্শনে বুঝতে হবে। আমরা হচ্ছে গ্রেঞ্জারের যে বইটা পড়তেছিলাম পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের, এখানে আমরা চ্যাপ্টার 9 এ লোড ফ্লো অ্যানালাইসিস বা পাওয়ার ফ্লো অ্যানালাইসিস সলিউশন গুলো দেখতেছি। হ্যাঁ, ঠিক এরপরেই আমরা যে থিওরিগুলো পড়বো সেটা হচ্ছে এই ফল্ট অ্যানালাইসিস রিলেটেড। অর্থাৎ এইখানে আমরা এক্সপেরিমেন্টের সাথে যতটুকু আলোচনা না করলেই না, ঠিক ততটুকু আলোচনা করে আমরা এক্সপেরিমেন্ট আসলে কন্ডাক্ট করে ফেলবো। বাট ইন ডিটেইলস থিওরিগুলো এবং ফল্ট কারেন্ট কিভাবে থিওরিটিক্যালি ক্যালকুলেট করতে হয় এবং কোন ধরনের ফল্টে আমরা কি ধরনের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে অ্যানালাইসিস গুলো করব, সেগুলো ডিটেইলস আমরা থিওরি পোর্শনটাতে দেখবো। আমি কি বুঝতে পারছি জিনিসটা? তো থিওরি পোর্শনে আমাদের ডিটেইলস পোর্শনটা রয়ে গেছে, বাট এখন এক্সপেরিমেন্টটা বোঝার জন্য আসলে যতটুকু জানা দরকার আমরা ঠিক ততটুকু দেখেই বেসিক্যালি এক্সপেরিমেন্টে চলে যাব। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে আমরা ফল্ট বোঝার চেষ্টা করি। আচ্ছা, শব্দটাতেই তো বোঝা যাইতেছে। আমি যদি বলি কোনো কিছু তো ফল্ট হয়েছে, মানে কি? মানে ভুল বলতে মানে সে স্বাভাবিক যেভাবে চলার কথা ওইভাবে চলতেছে না, মানে কিছু একটা হয়েছে যেই জিনিসটা অনাকাঙ্ক্ষিত এবং এটাকে আমি দূর করতে চাই, তাই না? যদি ভুলই আক্ষরিক অনুবাদ আমরা ধরি, আমরা কি ভুল সংশোধন করতে চাই না? ঠিক পাওয়ার সিস্টেমে যদি ভুল হয়, মানে ভুল বলাটা ঠিক না, মানে ফল্ট হয়, ইন এ সেন্স একটা অ্যাবনর্মাল কন্ডিশন হচ্ছে অ্যারাইজ করছে, তখন আমরা কি চাইবো যে ওই অ্যাবনর্মাল কন্ডিশনটা থেকে যত তাড়াতাড়ি আমরা মুক্তি পেতে পারি, তাই না? ঠিক এরকম খেয়াল করে দেখেন, আমরা যে পাওয়ার সিস্টেম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকি, বাট পাওয়ার সিস্টেমে তো আসলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এভাবে প্র্যাকটিক্যালি থাকে না। হ্যাঁ, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি ধরলাম, এগুলো হচ্ছে আমার ট্রান্সমিশন টাওয়ার। হ্যাঁ, বললাম এগুলো হচ্ছে আমার ট্রান্সমিশন টাওয়ার। অ্যাকচুয়ালি আমার কি থাকে? 3 ফেজ থাকে, তাই না? এটা ট্রান্সমিশন টু ট্রান্সমিশন টাওয়ার ভ্যারাই করে, ডিফারেন্ট 6 ওয়্যারস এর থাকতে পারে, আর বিভিন্ন ওয়্যারস এর সিস্টেম থাকতে পারে। আমরা বেসিক লেআউটটা দেখি যে এইখান থেকে একটা তার আসছে, আরেকটা তার আসছে, আরেকটা তার আসছে, এইখান থেকে আরেকটা তার আসছে, এখান থেকে আরেকটা তার আসছে, এখান থেকে আরেকটা তার আসছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এখানে লাইন কয়টা? 3টা। ঠিক আছে, লাইন 3টা। একটা ঘটনা আমি হয়তো এর আগে আপনাদেরকে এক্সপেরিমেন্টে বলছিলাম যে একটা ট্রান্সমিশন টাওয়ার এইটার আশেপাশের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কি থাকা লাগে? ক্লিয়ার থাকা লাগে, ক্লিয়ার। এখানে কোনো ধরনের গাছগাছালি, পাকপাখালি বা ভেজিটেশনের সুযোগ নাই। এইটাকে বলা হয় রাইট অফ ওয়ে। কি বলা হয়? অর্থাৎ ধরে নিচ্ছি এইটা রাইট অফ ওয়ে, এইদিকে 40 মিটার, এইদিকে 40 মিটার। অর্থাৎ ট্রান্সমিশন টাওয়ারের আশেপাশে এই 40 মিটারে কোনো ধরনের কোনো গাছগাছালি, ঘরবাড়ি বা অন্য কোনো অবস্ট্রাকশন থাকতে পারবে না। এইটা অবশ্য ডিপেন্ড করতেছে এই কতটুকু আমরা রাইট অফ ওয়ে দিব, এটা ডিপেন্ড করতেছে আমি কত ভোল্টেজের ট্রান্সমিশন টাওয়ার আসলে পাওয়ার ক্যারি করাইতেছি, অর্থাৎ ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করতেছে। এখন আমি আপনাদেরকে সিলেটের একটা ঘটনা বলছিলাম, ওইখানে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কি নিয়ে দৌড়াইতেছিল? দা নিয়ে দৌড়াইতেছিল। ঠিক আছে, খুবই খুবই ডেঞ্জারাস। ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে। ওইখানে সিনারিওটা হয়েছিল কি, যে সাপোজ আপনার এইরকম ট্রান্সমিশন তার তো যাচ্ছে, ওইখানে এত বড় হাই ট্রান্সমিশন না, বেসিক্যালি ওই লোকাল খাম্বাগুলোই বলা যায়। তো এই পাশে হচ্ছে বাঁশঝাড়, এটা বলছিলাম তো, তাই না? তো বাঁশঝাড় হয়েছে কি এই তারগুলোর উপর পড়ে আছে, তাহলে ডেফিনেটলি আমার যেই রাইট অফ ওয়ে আসছিল সেটা কি ভায়োলেটেড হচ্ছে না? এবং ডেফিনেটলি যদি ঝড় ঝাপটা হয়, বাঁশগুলো যদি খুব জোরে বাড়ি দেয়, আমার তারগুলো কি ছিঁড়ে যাবে না? এই যে একটা কথা বললাম, তার ছিঁড়ে যাবে, তাহলে তারটা ছিঁড়ে কোথায়? কি আকাশে উঠতে থাকবে নাকি মাটিতে টাচ করবে? ডেফিনেটলি মাটিতে টাচ করবে। আর মাটিকে বেসিক্যালি আমরা কি গ্রাউন্ড হিসেবে ট্রিট করি না?
তাহলে ধরেন যদি একটা তার ছিঁড়ে যায়, ধরলাম কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একটা তার ছিঁড়ে গেছে, ছিঁড়ে এরকম মাটিতে পড়ে গেছে, তাহলে আমি কি বলবো, একটা লাইন সে কি গ্রাউন্ডেড হয়ে গেছে না? এটাকে বলা হয় এলজি ফল্ট। কি এলজি ফল্ট, অর্থাৎ লাইন টু গ্রাউন্ড ফল্ট। ফল্ট কেন বলতেছি, কারণ আচ্ছা এটা কি নর্মাল কন্ডিশন না, এই ফল্ট হওয়ার কারণে পৃথিবী তো কারেন্ট ইচ্ছা মতো ড্র করতে পারবে, এরকম পৃথিবীর কি লিমিটেশন আছে? মানে এই 800 900 1000 এম্পিয়ার সে নিতে পারবে না, এরকম লিমিটেশন তো নাই। এখন হয়েছে কি, এখানে যেহেতু সার্কিটটা গ্রাউন্ডেড হয়ে গেছে, শর্ট হয়ে গেছে গ্রাউন্ডের সাথে, তখন সে পাওয়ার ড্র করবে এবং দেখা যাবে এই যে এক্সট্রা পাওয়ার ড্র করার জন্য আমার আশেপাশে, ধরলাম যদি এর সাথে জেনারেটর কানেক্টেড থাকে বা ট্রান্সফরমার কানেক্টেড থাকে, এদের মধ্যে দিয়ে হাই অ্যামাউন্টের পাওয়ার কি হবে, ফ্লো হবে। এটা আমার ডিভাইসের জন্য ক্ষতিকর না? তো দ্যাট মিন্স যদি ফল্ট হয়, এই লাইনের ভেতর দিয়ে কারেন্টের পরিমাণ বেড়ে যেতে পারে, আর এত হাই কারেন্ট যে ইকুইপমেন্টের থ্রুতে আমার লাইনের দিয়ে আসতেছে, ওই ইকুইপমেন্টের জন্য কি ক্ষতিকর। সো দ্যাটস ওয়াই ফল্ট হলে যেন আমার ওই ইকুইপমেন্টের ক্ষতি না হয়, ও কারণে আমরা কি করতে পারি, প্রোটেক্টিভ ডিভাইস ইউজ করি। রিলে বলেন বা হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো বলেন, এরা কি করে সার্কিট ব্রেকারের থ্রুতে বেসিক্যালি যখনই ফল্ট কারেন্ট ডিটেক্ট হবে কি করবে, সার্কিট ব্রেকারটা ওপেন করে দিবে, অর্থাৎ আমার সিস্টেমটা কি থাকবে, প্রোটেক্টেড থাকবে। এই ল্যাবটাতেই বেসিক্যালি এই ইকুইপমেন্টগুলো যে দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে আপনার পাওয়ার সিস্টেম প্রোটেকশনের ল্যাব করায়। ঠিক আছে? আচ্ছা, তো এটা আপনারা মনে হয় নেক্সট টার্মে দেখবেন, জাস্ট প্রসঙ্গক্রমে আসার কারণে বলে ফেলছি। আচ্ছা, আমাদের আলোচনা ফল্ট নিয়েই থাকবে। এখন ফল্ট হলো, এইটা এক ধরনের ফল্ট। হোয়াট অ্যাবাউট যদি দুইটা তার ছিঁড়ে যায়, কি ছিঁড়তে পারে না? এই পারে কিনা ছিঁড়তে? দুইটা তার যদি ছিঁড়ে যায়, আমরা সেটাকে বলি হচ্ছে এলএলজি ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তিনটা তারও ছিঁড়তে পারে, তাহলে কি আসতেছে, ট্রিপল এলজি ফল্ট। এই ধরনের ফল্ট হতে পারে। আচ্ছা, এরকম হইতে পারে কিনা যে সামহাও এই তারটা ছিঁড়ছে, আচ্ছা এটা তো বুঝাইলাম, এরকম হইতে পারে কিনা আপনারা আমাকে ইয়েস বা নো বলবেন, যে এই তারটা আছে ঠিক আছে, সামহাও এই তারটা ছিঁড়ে না মাটিতে আর পড়ে নাই, এই তারটার সাথে লেগে গেছে, পেঁচাই গেছে, হইতে পারে কিনা? তাহলে এই ধরনের ফল্টকেও আমরা বলি হচ্ছে এলএল ফল্ট, মানে লাইন টু লাইন ফল্ট। ঠিক আছে? আচ্ছা, এখন এই ধরনের ফল্টগুলো নিয়ে আসলে সাধারণত আমরা আলোচনা করে থাকি। আবার এরকমও দেখতে পারেন যে হতে পারে যে কোনো এক কারণে কোন একটা মেটালিক কোনো কন্টাক্ট, অনেক সময় হয় না বাচ্চারা লাঠি মনে করেন হচ্ছে তার কাছে একটা মেটালিক লাঠি আছে, অনেক সময় বাচ্চারা কি করে যে তারের দিকে বিভিন্ন কিছু ছুঁড়ে মারে না, হইতে পারে যে একটা দুষ্টু ছেলে কি করছে, একটা এরকম মেটালিক কোনো তার বা কোনো কিছু এই তারের উপর ছুঁড়ে মারছে। তো তারের উপর কোনো যদি মেটালিক কিছু ছুঁড়ে মারে বা কন্ডাক্টর ছুঁড়ে মারে, তখন বেসিক্যালি কি হইতে পারে, এই তিনটা লাইন একসাথে কি শর্ট হয়ে গেছে না? এইটাও কি একটা ফল্ট কিনা? তাহলে আমার কি হইতে পারে, এল 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 ট্রিপল এল বা ট্রিপল লাইন ফল্টও হইতে পারে। তার মানে বিভিন্ন ধরনের ফল্ট হইতে পারে। এগুলো হচ্ছে বেসিক কিছু ক্রাইটেরিয়া, যে এই কন্ডিশনগুলো হলে আপনি দেখবেন পাওয়ার সিস্টেম নরমাল অপারেশনে চলতেছে না, অর্থাৎ কারেন্ট বেশি ড্র করবে বা হচ্ছে শর্ট হয়ে গেছে। দ্যাট মিন্স আমার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে আমাকে বাঁচতে হবে। তো এইটা আমার জানা দরকার যে আমার যদি পাওয়ার সিস্টেমটা এরকম থাকে, যে সাপোজ এরকম যদি একটা পাওয়ার সিস্টেম থাকে, যে যেটা আমি হচ্ছে আপনাদের মিডের কোশ্চেনে দিয়েছিলাম, ওই পাওয়ার সিস্টেমটাই ড্র করতেছি। ধরলাম এটা হচ্ছে আমার একটা পাওয়ার সিস্টেম, 4 বাসের একটা পাওয়ার সিস্টেম। ধরলাম এটার সাথে হচ্ছে জেনারেটর কানেক্টেড আছে, আবার ধরলাম বাস 2 এর সাথেও কি আছে, জেনারেটর কানেক্টেড আছে। বাস 1 এর সাথে ধরলাম লোড কানেক্টেড আছে, বাস 3 এর সাথে ধরলাম লোড কানেক্টেড আছে, বাস 4 এর সাথে ধরলাম লোড কানেক্টেড আছে। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন যে যদি কোনো কারণে এই যে লাইন বাস 1 থেকে 3 এর মধ্যে যে লাইনটা গেছে, এই লাইনের এখানে যদি ফল্ট হয়, সাপোজ এটা গ্রাউন্ড হয়ে গেছে, অর্থাৎ এলজি ফল্ট হয়েছে, তাহলে গ্রাউন্ডে যে পাওয়ারটা চলে যাবে, এটা কি জেনারেটর থেকে যোগান আসবে না, তাই না? আবার এই জেনারেটরেরও কিছু কন্ট্রিবিউশন থাকবে। কিন্তু খেয়াল করে দেখেন, ধরে নিচ্ছি যদি কোনো একটা বাসে ফল্ট হয়, তাহলে
একদম ওই বাসের সাথে ডিরেক্টলি যে ইকুইপমেন্ট গুলো এই বাসের ফল্টের কারেন্টে কন্ট্রিবিউট করে সেটাকে বলি আমরা হচ্ছে ফার্স্ট রিং কন্ট্রিবিউশন। কি ফার্স্ট রিং কন্ট্রিবিউশন, ঠিক আছে? এগুলো আমরা থিওরি ক্লাসে ডিটেইলসে দেখব, জাস্ট নামটা বলে রাখলাম। আমাদের অ্যানালাইসিসের পার্টটা থাকবে যে কোন একটা পার্টিকুলার বাসে যদি ফল্ট হয় ওভারঅল পাওয়ার সিস্টেমে কিরকম ইফেক্ট পড়বে, কোন কোন জায়গা দিয়ে কিরকম কারেন্ট যাবে, এই জিনিসগুলো দেখা। আবার মনে করেন কোন একটা ট্রান্সমিশন লাইনের সাপোজ বিভিন্ন ডিস্টেন্সে কিন্তু ফল্ট হইতে পারে, যে এখানে একটা বাস আছে, এখানে একটা বাস আছে, এটা হচ্ছে তাদের ট্রান্সমিশন লাইন। যদি আপনি দেখেন বাস 1 থেকে বাস 2 তে এই লাইনটা আসছে, এটাতে লোড আছে আর এটাতে আছে জেনারেটর। হ্যাঁ, তাহলে আপনি মনে রাখবেন যে এই ট্রান্সমিশন লাইনটা যদি 10 কিলোমিটারের লাইন হয় তাহলে মনে রাখবেন যদি 2 কিলোমিটার পর ফল্ট হয় তাহলে কিন্তু এক ধরনের ইফেক্ট থাকবে। যদি 5 কিলোমিটারের দূরে ফল্ট হয় তাহলে আমরা দেখব আসলে কি ধরনের ইফেক্ট পড়ে। আর যদি একদম কাছাকাছি এইখানে 8 কিলোমিটার দূরে ফল্ট হয় তখন আমরা বেসিক্যালি দেখব যে কি ধরনের ইফেক্ট পাওয়ার সিস্টেমে পড়ে। তার মানে আমরা যে অ্যানালাইসিসটা আসলে করতে যাচ্ছি, আমরা ডিফারেন্ট টাইপের ফল্ট অ্যানালাইসিস দেখব। ডিফারেন্ট টাইপে ফল্ট হলে বেসিক্যালি কি হয় এবং কোন একটা নির্দিষ্ট ট্রান্সমিশন লাইনের ডিফারেন্ট ডিস্টেন্সে ফল্ট হলে কি ধরনের সিনারিও রাইজ করে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, সো মেইন কথাটা আমরা বলতে এখন বলবো যে ফল্ট বেসিক্যালি আমরা সাধারণত দুইটা ক্যাটাগরিতে ভাগ করি আমাদের এই লেভেলের জন্য। একটা হচ্ছে সিমেট্রিক ফল্ট, আরেকটা কি অ্যাসিমেট্রিক ফল্ট। সিমেট্রিক ফল্ট কি আপনি খেয়াল করে দেখেন, যখন তিনটা লাইনই ইনভলভ আছে ফল্টের মধ্যে, সিমেট্রি শব্দের অর্থ কি? প্রতিসমতা, তাই না? তার মানে ব্যালেন্সড। অর্থাৎ আপনি যদি একটা বর্গ আঁকেন, এটাকে যদি এইভাবে দাগ দেন তাহলে দেখবেন এই জায়গা আর এই জায়গা হুবহু কি সেম, তার মানে মাঝখান দিয়ে একটা প্রতিসম রেখা আছে বা সিমেট্রি আছে এই জিনিসটার মধ্যে। ঠিক এরকম আপনি দেখবেন যে তিনটা লাইন যেখানে ইনভলভ আছে, এর পাশেও এই লাইন, এর পাশেও এই লাইন, বা এই এল এর ট্রিপল এল জি, অর্থাৎ তিনটা লাইনই ইনভলভ আছে ফল্টের মধ্যে, ওই ফল্টগুলোকে সাধারণত আমরা সিমেট্রিক ফল্টের ক্যাটাগরিতে ফেলি। অর্থাৎ এই ক্ষেত্রে ট্রিপল এল ফল্ট আর ট্রিপল এল জি, এই দুইটা ফল্ট কি সিমেট্রিক ফল্টের ক্যাটাগরিতে পড়বে। আর অ্যাসিমেট্রিক ফল্টের ক্যাটাগরিতে কি পড়বে? এল জি, ডাবল এল জি, ডাবল এল, এই ফল্টগুলো কি অ্যাসিমেট্রিক ক্যাটাগরিতে পড়বে, কারণ এখানে তিনটা লাইনই ইনভলভ না। তো এইটা ছিল মোটামুটি আমাদের সিনারিও, যে বেসিক্যালি কি আসলে আমরা অ্যানালাইসিস করতে যাচ্ছি। এখন খেয়াল করে দেখেন, আমরা যেহেতু অলরেডি আগে পাওয়ার ফ্লো অ্যানালাইসিস করেছি, তাহলে নতুন কিছু কিন্তু আমাদের জন্য না পিসেফ। আমাদের জন্য কি নতুন কিছু না? আচ্ছা, সো পিসেফ সফটওয়্যারটার একটা ড্রব্যাক আমি অলরেডি আপনাকে বলছিলাম যে একটু ঝামেলা করলেই পিসেফ কি করে, ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায় তার। অর্থাৎ সফটওয়্যারটা কেন জানি স্টেবলি পারফর্ম করতে পারে না বিভিন্ন সময়। তো আমরা হচ্ছে আজকেও একটা পাওয়ার সিস্টেম নিব, একটা 6 বাসের পাওয়ার সিস্টেম নিব, ওইটা সবগুলো ডাটা প্রথমে ইনপুট দিব, তারপর আমরা গত এক্সপেরিমেন্টে অ্যানালাইসিসের টাইপ রেখেছিলাম পাওয়ার ফ্লো অ্যানালাইসিস, না আজকে রাখবো ফল্ট অ্যানালাইসিস ক্যাটাগরি। বুঝতে পারছি? সো আমরা আর ফার্দার ডিউ না করে আমরা আমাদের এক্সপেরিমেন্ট পোরশনে চলে যাই। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা এখানে? কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এগুলো মুছে ফেলছি, আমাদের এক্সপেরিমেন্ট শুরু করতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এক্সপেরিমেন্ট 4 হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসটা, এক্সপেরিমেন্ট 5 হচ্ছে কি সিমেট্রিক ফল্ট অ্যানালাইসিস। অ্যাসিমেট্রিকটা করতেছি হচ্ছে পিসিএফ দিয়ে, সিমেট্রিকটা করব কি দিয়ে? ম্যাটল্যাবের কোডিং দিয়ে। ঠিক আছে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে পিসেফটা অন করে ফেলি। আসছে তো ভালো মতো। আচ্ছা এটা আস্তে আস্তে আরো গাঢ় হবে, সমস্যা নেই। আমাদের পিসেফটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা এর আগে যে হাবিজাবি ফাইলগুলো আছে এগুলো একটু অন্য জায়গায় আমরা সরাই দিই। হ্যাঁ, সাইন পিসেফ কোথায় এটা? আমরা কোথায় যেন ইনস্টল করছিলাম এটা? ইউজারে সাইন। আচ্ছা পিসেফ ডাটাবেস। আপনাদের লোকেশনটা মনে আছে পিসেফ কোথায় ইনস্টল করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা দেখি এখানেই দেখি। পিসেফটা অন করতেছি, সবকিছু চেক দেয়া আছে। ওকে আচ্ছা, ফাইল দিলাম, ওপেন স্টাডি, টেবুলার মেথড আমরা ইউজ করি, এটা হচ্ছে ওকে। এইটার লোকেশনটা কোথায় এটা দেখতে হবে। লোকাল ডিস্ক ডিতে পি সেফেই আমরা এটা সেভ করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আগের এক্সপেরিমেন্টের ভ্যালুগুলো, বাট দেখলাম আমরা আসলে চেক করে যে ভ্যালুগুলো সে নিতে পারছে কিনা। ঠিক আছে, সো মোটামুটি সে স্টেবল আছে। এখন আমরা আমাদের ল্যাব শিটটা ওপেন করি। তো এটা হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টটা। Experiment 4, asymmetrical fault analysis of a power system using simulation software PSAF. তো লিটারালি যা যা বলেছি, ফল্টের টাইপ কি কি এখানে প্রথমে সেগুলোই আলোচনা করেছে। কন্টিনজেন্সি অ্যানালাইসিস আমরা আসলে করব অস্বাভাবিক অবস্থাটা, তো স্টেডি স্টেট মেথডটাই বেসিক্যালি আমরা এখানে ইউজ করব। এইখানে খেয়াল করে দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে সেম কথাগুলো আসলে বলা আছে, আগে আমাদের যে ধরনের সেটআপগুলো করে নিতে হয়। আর আজকে আমাদের পাওয়ার সিস্টেমটা হচ্ছে এইটা। ঠিক আছে, কয়টা বাস আছে এখানে? 6টা। 2টা ট্রান্সফরমারও আছে, আবার 2টা কি আছে, জেনারেটর আছে। ঠিক আছে, সো আমরা স্টেপ বাই স্টেপ এইটা ফলো করলেই আমাদের এক্সপেরিমেন্টটা হয়ে যাবে। তো কাইন্ডলি আপনারা এই দুটো টেবিলের একটু ছবি তুলে নেন। আমাকে হচ্ছে যখন আমি ভ্যালুগুলো ইনপুট দিব আমাকে বলতে হবে। হ্যাঁ, বারবার পিডিএফ ওপেন করা ঝামেলাদায়ক। একজন ছবি তুলে রাখেন, আমি হচ্ছে ভ্যালুগুলো জানতে চাইলে আমাকে বলবেন। তোলা হয়েছে? আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেটর আর লাইন। খেয়াল করে দেখবেন যে আমরা এর আগে যখন পাওয়ার ফ্লো অ্যানালাইসিস করছিলাম তখন জেনারেটরের এতগুলো রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের ভ্যালুর প্রয়োজন পড়ে নাই। পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স বা এই ভ্যালুগুলো আসলে প্রয়োজন পড়ে নাই। বাট এইখানে আমাদের হচ্ছে ট্রানজিয়েন্ট, সাব ট্রানজিয়েন্ট, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স গুলো কি প্রয়োজন পড়বে, যেহেতু আমরা কন্টিনজেন্সি অ্যানালাইসিস করছি।
আর লাইনের প্যারামিটার ওইখানে বেসিক্যালি দেয়া আছে। হ্যাঁ আগের গুলো আচ্ছা এটাও তুলে ফেলেন। তারপর হচ্ছে এটা। আচ্ছা সো এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো ইনপুট দিব, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বোরিং কাজটা, বাট এটা আমাদের করতে হবে, কিছু করার নাই। আমরা হচ্ছে ফাইল নিব, নিউ স্টাডি নিলাম, ইউজ টেবুলার ফরম্যাট, ওকে। তো ক্রিয়েটিং এ নিউ নেটওয়ার্ক, ডেফিনেটলি নতুন নেটওয়ার্কই ক্রিয়েট করব, ডিফল্ট বাস 1 ধরে নিলাম। তো এইটা আমাদের অপশন চলে আসলো, সমস্যা নেই। আমরা এটা একটু বড় করি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে দেখি আবার আমাদের আইডি গুলো দিতে হবে। বাস 1 এখানে বেসিক্যালি আমরা বেস ভোল্টেজ আর অপারেটিং ভোল্টেজ কি করি, ফিক্স করি। এটা কি 69 কেভি না? 69 আচ্ছা হ্যাঁ কি বলেন, কেউ বলেন? ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো এই এক্সপেরিমেন্ট তো এর আগে আমি করিয়েছি আপনাদের, আগে A1 কে আমি করিয়েছি। তো আচ্ছা B2, সো এখানে বেসিক্যালি হবে 13.8 তাই না? 13.8 এরপর হচ্ছে কি B3 কত আসবে? 13.80 না? আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে আমার B4 69 অপারেটিং এবং বেস দুইটাই সেম। তারপর হচ্ছে B5 13.8 কি হচ্ছে? আমি বুঝতে পারিনি, আবার বলেন। ও আচ্ছা 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 আচ্ছা, জাস্ট এটা এই জায়গায় হবে তাই তো? আমি বুঝতে পারছি, এক ঘর শিফট হবে তাই না? এই ভুলটা আমার ইদানিং প্রায়ই হচ্ছে। এই জায়গায় হবে তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে লাইন কত? B6 ছয়টা লাইন আছে। আচ্ছা এটার ভ্যালু কত? 69 ঠিক আছে। তো আর মনে হয় লাইন নাই 69। আচ্ছা তাহলে হয়ে গেছে। তাহলে আমরা আচ্ছা বাই দ্য ওয়ে সেভ করে ফেলি, এই রিস্ক নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের ফল্ট অ্যানালাইসিস করতেছি। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা আসলে অ্যানালাইসিসের টাইপটা চেঞ্জ করে রাখি আগে থেকেই। ফল্ট অ্যানালাইসিস ANSI যে আছে না, সেটা আমরা দিচ্ছি। আচ্ছা এখন তো বাস দেওয়া হয়ে গেল, এরপর আমরা কি দিব? ফিক্সড ট্যাপ ট্রান্সফর্মার। এটা তো উপরে ছিল মনে হয়, ফিক্সড ট্যাপ এক্সমান। আচ্ছা ঠিক আছে। সো আমরা টেবিলটা শো করছি। আমাদের ট্রান্সফর্মার বেসিক্যালি কয়টা? দুইটা ট্রান্সফর্মার। একটু জুম আপ করে নেই। কোন বাস থেকে কোন বাসে প্রথম ট্রান্সফরমার? 4 থেকে 3। আচ্ছা ডাটাবেস আইডিতে আমরা হচ্ছে যাওয়ার চেষ্টা করি, নতুন একটা বেস আইডি ক্রিয়েট করি, সেটা হচ্ছে ট্রান্সফরমার 4 থেকে 3 এর জন্য। এখন খেয়াল করে দেখি রেটিং কত এটা? 100। তারপরে প্রাইমারি ভোল্টেজ কত? 69। সেকেন্ডারি ভোল্টেজ কত? 13.8। আচ্ছা এটা স্টেপ আপ না স্টেপ ডাউন ট্রান্সফরমার বলেন তো? স্টেপ ডাউন, কারণ প্রাইমারি থেকে সেকেন্ডারি ভোল্টেজ কি কমে গেছে, তাহলে ভোল্টেজ কমাইছি আমরা। আচ্ছা পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স Z1 এর ভ্যালু কত? 0.133। আচ্ছা X1/R1 কত? 13.3। আচ্ছা B1 এর ভ্যালু কি দেয়া আছে?
V1 এর ভ্যালু দেয়া থাকার কথা না। আচ্ছা নাই, ওকে। এরপরে হচ্ছে ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সের ভ্যালু দেয়া আছে। জি নট এর ভ্যালু কত? 0.133। জিরো নট বাই আর নট কত? 13.3। আচ্ছা, এটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, কানেকশনটা আমাকে বলেন তো, প্রাইমারি কানেকশনটা কেমন? এখানে বলা হচ্ছে যে প্রাইমারি কানেকশনটা হচ্ছে ওয়াই কানেকশন গ্রাউন্ডেড, আর সেকেন্ডারিটা কি ডেল্টা কানেক্টেড। ঠিক আছে, ডি ফর ডেল্টা, দুইটাই মোটামুটি সেম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কানেকশন টাইপে যাচ্ছি। প্রাইমারিটা হচ্ছে ওয়াই কানেক্টেড গ্রাউন্ড, আর সেকেন্ডারিটা হচ্ছে কি ডেল্টা। তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এছাড়া আর কোনো ভ্যালু আসলে দেওয়ার বাকি থাকার কথা না। স্ট্যান্ডার্ড লোডিং লিমিট 100 আমরা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। রেটিং এমভি এটা 100, 4 থেকে 3, আর বাকি সবগুলোই আসলে আমাদের দেয়া হয়ে গেছে। তো আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা 100 দিয়ে দিচ্ছি, আর এমার্জেন্সিটা কি দিব? 150 দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সো আমাদের এগুলো দেয়া হয়ে যাচ্ছে, যেহেতু ফিক্সড ট্যাব, দ্যাটস ওয়াই 100% প্রাইমারি ট্যাব দিয়ে দিলাম। ওকে, সো আমাদের ট্রান্সফরমার 1 এর ডাটাবেস আইডি ক্রিয়েশন ফিনিশ। এরপর হচ্ছে ট্রান্সফরমার 2, এটা কোন বাস থেকে কোন বাস? 6 থেকে 5। আমাদের ডাটাবেস ক্রিয়েট করি T6 to 5। স্ট্যান্ডার্ড রেটিং কত এমভিএ? 100। প্রাইমারি কত? সেকেন্ডারি 13.8। আচ্ছা, কানেকশন এটাই থাকবে। Z1 এর ভ্যালু কত? 0.3। X1 বাই R1 13। আচ্ছা, তাহলে এটা 0 দিয়ে দিলাম। আর Z0 Z0 30। ও আচ্ছা, 30। আর Z0 0.3, আর এটাও কি 30 না? আচ্ছা, স্ট্যান্ডার্ড লিমিট 100, তাহলে 150, এটা ঠিক আছে। আর কানেকশন ওয়াইজি ডেল্টা, এটাও ঠিক আছে। সো আমাদের ডাটাবেস আইডি ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, ওকে, ফাইন। সো এরপরে আমরা কোন এলিমেন্টে যাব? জেনারেটরে যাব। সো জেনারেটর আমাদের কয়টা? দুইটা। সো একটা হচ্ছে G1, কোন বাসের সাথে কানেক্টেড? 1 এর সাথে। ওকে, সো ডাটাবেস আইডি ক্রিয়েট করব। আমাদের ভোল্টেজ লেভেল কত? জেনারেটর 1 এ দেখি কে বলতে পারে। এটা এখানে দেওয়া নাই, বাট আপনি খেয়াল করে দেখেন এটা কোন বাসের সাথে কানেক্টেড। 1 বাসের ভোল্টেজ, অপারেটিং ভোল্টেজ কত ছিল? 69, তাই না? জেনারেটরটা যদি অন্য কোনো ভোল্টেজে অপারেট করে, তাহলে কি বাস 1 এর ভোল্টেজ ওইটা থাকবে না। তাহলে বুদ্ধি করে এটা কি দিতে হবে? 69 এ দিতে হবে। রেটিং কত দেখেন, এমভিএ কত? 100। আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট দেওয়ার দরকার নাই। অ্যাক্টিভ জেনারেশন এটা দিব না, কারণ প্রথমটা কি টাইপের জেনারেটর? বাস 1 এ কি টাইপের জেনারেটর থাকে? সুইং জেনারেটর। তাহলে বাস 1 সুইং বাস বা স্ল্যাক বাস বা রেফারেন্স বাস, দ্যাট মিন্স এটা দিয়ে পাওয়ার অ্যাডজাস্ট করব। দ্যাটস ওয়াই এটাতে পাওয়ার ফিক্স থাকবে না। আচ্ছা, এখন আমার জেনারেটরের সাবট্রানজিয়েন্ট ইম্পিডেন্সের ভ্যালু কত? আর ডাবল জেড 0.01। আচ্ছা, ঠিক আছে। এক্স ডাবল প্রাইম কত? আচ্ছা, এটাও ঠিক আছে। আর প্রাইম কত? ট্রানজিয়েন্ট ইম্পিডেন্সের আর কত? 0.01। আচ্ছা, এক্স প্রাইম কত? আচ্ছা, স্টেডি স্টেট ইম্পিডেন্সের শুধুমাত্র আর কত? আর এক্স কত? 5। আচ্ছা, ঠিক আছে। জিরো সিকোয়েন্সের ভ্যালু কি এখানে দেয়া আছে? দেখি, না, ওগুলো দেয়া নেই, বাট এখানে ওয়াইন্ডিং এর কানেকশন দেয়া আছে। সুইং জেনারেটরের কানেকশনটা কি? ডেল্টা কানেকশন। তো ডেল্টা দেয়া আছে।
ওকে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, আমরা ওকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আইডিটা ক্রিয়েট করে নেই। এটা আমাদের হচ্ছে জেনারেটর কত নাম্বার, আমরা নতুন জেনারেটর আসলে ক্রিয়েট করব। অলরেডি এক্সিস্ট, জেনারেটর 1। ওকে, এরপর আমরা যাব জেনারেটর 2 তে। এটা কোন বাসের সাথে কানেক্টেড? বাস 2 এর সাথে কানেক্টেড। হ্যাঁ, বাস 2 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। জেনারেটর আইডি ক্রিয়েট করি আমরা, নিউ। এটার ভোল্টেজ লেভেল কত? সে এটার ভোল্টেজ লেভেল হচ্ছে বাস 2 এর সাথে কানেক্টেড না, 13.8। একজন তো বলতে হবে, তাই না? রেটিং কত এটা? 50। আচ্ছা, অ্যাক্টিভ জেনারেশন কত পাওয়ারের এটা? 10 মেগাওয়াট। আর কিউ বেসিক্যালি বলা আছে কি? কিউ রিঅ্যাক্টিভ পাওয়ার তো বলা নাই। আচ্ছা, তাহলে ওটা ওই ফর্মুলা এফ পি জেন দিয়ে করে ফেলবো আমরা পাওয়ার ফ্যাক্টরের থ্রুতে। 0.8 পাওয়ার ফ্যাক্টর নরমালি ধরে। আচ্ছা, আর ডাবল প্রাইমের ভ্যালু কত? 0.005। আর এক্স ডাবল প্রাইম 0.075। আচ্ছা, আর প্রাইমের ভ্যালু 0.005, এক্স প্রাইমের ভ্যালু 0.12, ঠিক আছে। আর 1.20 আর এক্স। আচ্ছা, এটার কানেকশনটা কি? জিরো জিরো এইট। এটার কানেকশন টাইপটা কি? ওয়াই গ্রাউন্ডেড, তাই তো? এই যে দেখেন ওয়াইজি, মানে ওয়াই গ্রাউন্ডেড। ওকে, এইটাতে আর কিছু দেওয়া বাকি নেই, আমরা ওকে দিয়ে দিলাম। এরপর আমাদের জন্য কি ক্রিয়েট করতে হয়? লাইন। সো লাইন ক্রিয়েট করা একদম ইজি, একটা ডেটাবেস আইডি দিয়েই বেসিক্যালি সবগুলো হয়ে যায়। লাইন কত বলেন তো? কোন বাস থেকে কোন বাস? 1 থেকে 4। ডাটাবেস আইডিটা ক্রিয়েট করি। ভোল্টেজ লেভেল কত লাইনের? 69। বেজ ইন দিয়ে 100 ধরলাম। আচ্ছা, রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলেন তো? আর1 এর ভ্যালু কত? 0.4। আর x1 এর? আচ্ছা, দেয়া আছে। b1 এর? আচ্ছা, এটাও দেয়া আছে। আর নট এর ভ্যালু কত? আচ্ছা, আর প্যারামিটার দেওয়া নেই না। লাইন r1 x1 b1। আচ্ছা, লেন্থটা দেয়া আছে। লোডিং লিমিট 100 আর 69। আচ্ছা, ঠিক আছে। লোডিং লিমিট এখানে হচ্ছে 100, তাহলে এটা 150। ওকে, আর কিছু আই গেস দেয়া বাকি নেই। ওহমস পার কিলোমিটার দেয়া আছে, 800 দেওয়া আছে। 800 দেয়া, ঠিক আছে। আর কিছু দেওয়া বাকি নেই। এটা লেন্থ কত? 10 কিলোমিটার। আচ্ছা, এরপর আমরা পরবর্তী লাইন 2 তে চলে যাই। কোন বাস থেকে কোন বাস? আচ্ছা, 1 থেকে 6। আচ্ছা, ডিফল্ট ভ্যালুই থাকবে, সমস্যা নেই, ডিফল্ট ভ্যালুই থাকুক। আর এটার লেন্থ কত? 5 কিলোমিটার। L2 কত? বাস কত থেকে কত? 3 থেকে 2।
ডিফল্ট ভ্যালু লেন্থ কত 5 লাইন 4 বাস কত থেকে কত আচ্ছা 3 থেকে 2 এটা হচ্ছে 5 থেকে 2 3 থেকে 2 এটা হচ্ছে 5 থেকে 2 ডিফল্ট ভ্যালু লাইন 3 তে ভোল্টেজ চেঞ্জ আছে আচ্ছা এটা কত লেভেল ভোল্টেজ 13.8 এছাড়াও কি কোনো চেঞ্জ আছে এটা হচ্ছে তাহলে লাইন 3 টাই ব্যবহার করি আচ্ছা ডিফল্ট ভ্যালু 13.8 দিয়েছি আর কোনো ভ্যালু একটু চেক করে নেই এটা 850 ঠিক আছে নিউ একটা ক্রিয়েট করি লাইন 3 থেকে 2 তে গেছে এটা ওকে লেন্থ কি 5 ই তো আছে না না ওই নরমাল লিমিটটা তো আপনাকে দিতে হবে নাহলে ওই তার সাপোজ আপনি ধরেন এটাতে 800 লিমিট দেওয়ার কথা বাট আপনি দিয়েছেন 500 তাহলে আপনি দেখবেন আপনার তার ওভারলোডে চলতেছে কারণ ডেফিনেটলি হইতে পারে ওইখানে নরমালি যায় 600 করে এই কারণে আমরা স্ট্যান্ডার্ড লিমিট 800 দিছিলাম বুঝতে পারছি কম দেয়া যাবে ঠিক আছে ডিজাইনের নির্দিষ্ট ডিজাইন প্যারামিটার দিয়ে ডিজাইন করতে হবে আচ্ছা তো আর কোনো ভ্যালুর আসলে চেঞ্জেস নাই এটা হচ্ছে 5 আর রিপোর্ট হচ্ছে 7 কিলোমিটার ডিফল্ট ভ্যালু এটা আমাদের হচ্ছে 32 দিয়ে দিলেই আসলে হয়ে যাবে হ্যাঁ 7 কিলোমিটার বাট ভ্যালুগুলো তো আগেরটার মতোই আর এটা হচ্ছে 7 কিলোমিটার আচ্ছা এরপর আমরা কি দিতে হয় লোড স্ট্যাটিক লোড আচ্ছা লোডের নামগুলো বলেন কোন বাসে কানেক্টেড লোড 1 নিজেদের মধ্যে গল্প করবেন না বাস 3 10 আর 5 ডিফল্ট ডাটা বেশি থাকুক দশ আর 2 আচ্ছা সো আমাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে সো আপনারা যদি সঠিকভাবে বলে থাকেন আর আমি যদি সঠিকভাবে ইনপুট দিয়ে থাকি তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না আর লোডের ক্ষেত্রে আমাদের ডিফল্ট ভ্যালুটা সেমই রাখলাম সমস্যা নেই আচ্ছা এখন আমরা অ্যানালাইসিসে যাব তাহলে আপনি দেখেন ল্যাব শিটে আসলে হ্যাঁ বলেন বুঝলাম হ্যাঁ সেভ করে ফেলেছে আচ্ছা বলতেছে from analysis menu click select solver select fault analysis ANSI in engine selection dialog window তাই আমরা অলরেডি এখানে করে ফেলছি বাট আবার আমরা ফর্মালি দেখাচ্ছি এখানে analysis select solver আগে আমরা কি দিয়েছিলাম power flow analysis বাট এখানে কি দেওয়া fault analysis ANSI সো আমাদের সিলেক্ট করা আছে অলরেডি আমরা এরপরও দিলাম বাট গ্র্যাজুয়ালি যাওয়ার জন্য বলতেছে ফর অ্যানালাইজিং ফল্ট অন বাস ফ্রম অ্যানালাইসিস মেনু সিলেক্ট স্টাডি তার মানে আমরা এগুলোই তো করছি প্রথমে সিলেক্ট সলভার এরপর স্টাডি এরপর সলভ এভাবেই তো করছি সো দ্যাটস ওয়াই তারা এখন আবার আমাদেরকে এগুলো করতে বলতেছে সো আমরা করব অসুবিধা নাই ফ্রম অ্যানালাইসিস মেনু সিলেক্ট স্টাডি ইন শর্ট সার্কিট ANSI স্টাডি ডায়লগ উইন্ডো আন্ডার দ্য ফল্ট অ্যানালাইসিস প্যারামিটার ট্যাব সিলেক্ট ফল্ট সিলেক্টেড বাসেস আন্ডার শান্ট ফল্ট সিলেক্ট এই ফল্টের টাইপগুলো আমাদের আসলে সিলেক্ট করতে তারা বলছে তো আমরা দেখি আমরা যাই অ্যানালাইসিস স্টাডি তারপরে কি বলছিল ফল্ট অ্যানালাইসিস প্যারামিটার
খেয়াল করে দেখেন, এই যে স্টাডি ইন শর্ট সার্কিট ANSI স্টাডি ডায়ালগ উইন্ডো আন্ডার দ্য ফল্ট অ্যানালাইসিস প্যারামিটার ট্যাব। তাহলে আমরা ফল্ট অ্যানালাইসিস প্যারামিটার ট্যাবে গিয়েছি। আচ্ছা, যাওয়ার পর আমাদেরকে বলেছে যে সিলেক্ট ফল্ট সিলেক্টেড বাসেস আন্ডার শান্ট ফল্ট। বলেন তো এটা কোথায় আছে? এই যে ফল্ট সিলেক্টেড বাসেস, শান্ট ফল্টের কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব? ফল্ট সিলেক্টেড বাসেস। এগুলো পড়ে তো বুঝতে হবে রে ভাই, ল্যাব রিপোর্টে এগুলো বলা আছে। আমি আপনাদেরকে দেখাইতেছি যে কেউ যদি এই এক্সপেরিমেন্টটা জাস্ট ল্যাব রিপোর্ট পড়ে পড়েও করে, সে পারফর্ম করতে পারবে। এটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে বারবার দেখায় দেখায় বলতেছি। আমি আপনাদেরকে এর আগে আমাদের টিচারের একটা PDF দিয়েছিলাম না, যে স্ক্রিনশট দিয়ে দিয়ে ধাপে ধাপে দেখিয়ে দিয়েছে। একদম ইজি না? যদি কেউ এটা দেখে থাকেন, ওইটা দেখলে মনে করেন ক্লাস 9-10 এর বাচ্চাকেও যদি বলি যে এটা দেখে তুমি যা যা আছে করো, তো সে হয়তো কিছুই বুঝবে না, বাট সে কাজটা করতে পারবে। আর আমাদের তো বোঝাও উদ্দেশ্য, কাজটা করাও উদ্দেশ্য। আচ্ছা, সো ফল্ট সিলেক্টেড বাসেস আমরা সিলেক্ট করলাম। এরপরে তারা আবার বলতেছে যে আন্ডার শান্ট ফল্ট সিলেক্ট LLL, LG, LL, LLG আন্ডার ফল্ট টাইপ। তাহলে ফল্ট টাইপে কি সিলেক্ট করব? LL, LG সবগুলোই সিলেক্ট করব। তারপর কি বলছে, মানে এখন আর কিছু সিলেক্ট করার দরকার নেই আপাতত, বলছে ওকে দাও। আচ্ছা, এখানে খেয়াল করে দেখবেন, আপনি জেনারেটরের ফ্রিকোয়েন্সি কত দিচ্ছেন, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হবে। আমরা 60 দিছিলাম, ডিফল্ট ভ্যালু 60 রাখছিলাম, এখানে 60 রাখছি। বাট বাংলাদেশের পাওয়ার সিস্টেম কত? 50, তাহলে আমাদের 50 দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে আর এখানে শান্ট ফল্ট অ্যানালাইসিস করব আমরা, সিলেক্ট ফল্টটা করব না আপাতত। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন আমি আসলে একটু টেনশনে আছি। ঠিক এই স্টেজে এসে যখন আমি সলভটা দিছিলাম, সাথে সাথে পিসটা ক্র্যাশ করছিল A1 এর ক্ষেত্রে। ঠিক আছে, সমস্যা কি? আমাদের ব্যাকআপ আছে না, ফাইল সেভ করে রাখছি না। A1 এর ক্ষেত্রে সেভ করা ফাইলটাও করাপ্টেড হয়ে গেছে, ওইটাও খুলতে পারতেছিলাম। আপনি বুঝতেছেন কি ঝামেলা হয়েছে? তো আশা করি এখন হবে না। আচ্ছা, from analysis menu select solve. In solving for fault analysis window select B1, B2, B3, B4, B5 under select boxes, click solve. আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আগে আমরা অ্যানালাইসিসের থার্ড পোর্শনে যেতাম, সলভ কি আসতো? গস সিডেল, নিউটন রেপসন, ফাস্ট ডিকাপল্ড, ইটারেশনের টাইপ। বাট এটা কি আমরা পাওয়ারফুল অ্যানালাইসিস করতেছি? না, আমরা ফল্ট অ্যানালাইসিস করতেছি। তার মানে সলভ উইন্ডোটা ডিফারেন্ট আসবে। কি আসবে? এই যে ডিফারেন্ট আসছে। বাস সিলেক্ট করতে বলতেছি, এই 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 সবগুলোই সিলেক্ট করি। 6টা বাস আছে। দেখেন আমাকে কি বলছে, যে ফ্রম অ্যানালাইসিস মেনু সিলেক্ট সলভ। ইন সলভিং ফর ফল্ট অ্যানালাইসিস উইন্ডো সিলেক্ট সবগুলো বাস আন্ডার সিলেক্ট বাসেস। সবগুলো বাস কি সিলেক্ট করা আমার হয়ে গেছে? হয়েছে। তাহলে এখন কি করব? সলভ দিয়ে দিলাম। আচ্ছা, সলভ হয়েছে, ক্র্যাশটা করে না। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাকে বলতেছে ফর অ্যানালাইজিং স্লাইডিং ফল্ট অন লাইন ফ্রম অ্যানালাইসিস মেনু সিরিজ স্টাডি উইন্ডো আন্ডার ফল্ট অ্যানালাইসিস প্যারামিটার। আচ্ছা, ঠিক আছে, এই সলভটা আমরা করে ফেলছি। আমরা এই টাইপের ফল্ট অ্যানালাইসিসটা আগে দেখি। রিপোর্টে যাব, টেক্সট রিপোর্ট। দেখেন, এইটা হচ্ছে আমার ফল্টেড বাসের সিনারিও রিপোর্ট, গ্লোবাল রিপোর্ট, গ্লোবাল ভোল্টেজ রিপোর্ট। এটা হচ্ছে আমার একদম কোন বাসে কি টাইপের ফল্ট হলে ওই বাসের ভোল্টেজ লেভেল কত হবে সবগুলো দিয়ে দিছে। আপনি খেয়াল করছেন, B1 এর জন্য LG ফল্টের জন্য ভোল্টেজ লেভেল কত হয়ে যাবে, B1 এর জন্য LL ফল্টের জন্য ভোল্টেজ লেভেল কত হয়ে যাবে, B1 এর জন্য LLG ফল্টের জন্য ভোল্টেজ কত হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছেন যে প্রতিটা বাসের জন্য আমার কোন বাসে ভোল্টেজ কত হয়ে যাবে সেটা দিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম? তার মানে আমরা বুঝতে পারবো কিনা প্রতিটা বাসের
কন্ডিশনে আপনি দেখেন বাস 1 এর জন্য কোন কোন বাসে কোন ধরনের ফল্ট হলে কোন কোন বাসে কি ধরনের ভোল্টেজ আসবে সেটা সে বলে দিয়েছে। এখন ধরলাম বাস 2 তে ফল্ট হলো, তাহলে বাস 1 এর প্রি ডিফল্ট ভোল্টেজ কত ছিল, তারপরে হচ্ছে ভোল্টেজ নেক্সট কত হবে, এগুলো সবগুলো ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে গ্লোবাল ভোল্টেজ রিপোর্ট, অর্থাৎ সব ধরনের কন্ডিশনে, অর্থাৎ আমরা যেই টাইপের ফল্টগুলো সিলেক্ট করেছিলাম ওই সবগুলো ক্যাটাগরিতে পুরো পাওয়ার সিস্টেমের বাসগুলোর ভোল্টেজের একদম গ্লোবালি রিপোর্টটা জেনারেট করে দিয়েছে। আর একটা হচ্ছে কারেন্ট, কোন ট্রান্সমিশন লাইনে কোন বাসে ফল্ট হলে কোন ট্রান্সমিশন লাইনে কি পরিমাণ কারেন্ট যাবে সেগুলো আমার এখানে বলে দেয়া আছে। এই যে দেখেন কারেন্টের ভ্যালু বলে দেয়া আছে। এটা হচ্ছে আপনার কারেন্টের ভ্যালুটা, আর এটা কি ডিগ্রিটা। এখানে খেয়াল করে দেখেন এখানে আলাদা আরো কিছু জিনিস বলা আছে, I0, I1, I2, অর্থাৎ আই এর তিনটা ক্যাটাগরি আছে না। আমরা যখন একটু যাব ভ্যালুগুলো ভালো মতো অ্যানালাইসিস করার চেষ্টা করব, বা আমরা থিওরির পোর্শনটা যখন করব আসলে তখন আমরা দেখব যে আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস করার জন্য না আমরা ভেক্টরের একটা মেথডের সাহায্য নেই, যেখানে আমরা পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স তিনটা কম্পোনেন্টের থ্রুতে আনসিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোকে সিমেট্রিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। কথাগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি, বাট বিলিভ মি আমরা জিনিসগুলো দেখব। অর্থাৎ আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট, আচ্ছা স্বাভাবিকভাবে আপনারা ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ছেন না? ফুরিয়ার ট্রান্সফর্ম পড়েছি কিনা? ফুরিয়ার অ্যানালাইসিস আর ফুরিয়ার মানে ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফর্মের মধ্যে পার্থক্য কি? আচ্ছা সিনারিওটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আপনারা তো এটা দেখছেন যে যদি কোনো এরকম একটা পিরিয়ডিক সিগন্যাল থাকে সে দেখতে এরকম, বাট সে আবার পিরিয়ডিক, অর্থাৎ সেম জিনিসই নির্দিষ্ট সময় পর পর রিপিট হচ্ছে। তখন আমরা আসলে কি ধরি যে আসলে আমরা ফুরিয়ার সিরিজের অ্যানালাইসিসের থ্রুতে আসলে জানতে চাই যে আপনি দেখবেন এখানে হয়তো সাইন ওমেগা টি আছে প্লাস সাইন 4 ওমেগা টি আছে, জাস্ট র্যান্ডম নিলাম, র্যান্ডম এটা নাও থাকতে পারে, প্লাস সাইন 5 ওমেগা টি আছে, অর্থাৎ এই তিনটা সাইনোসয়েডাল সিগন্যাল যোগ করে আসলে দেখা গেছে এটা হয়েছে। এই প্রত্যেকটা কি এক একটা সাইনোসয়েডাল ফাংশন না? অর্থাৎ দেখতে কিন্তু প্রত্যেকটাই কি এরকম, এইটা হয়তো দেখতে এরকম, এইটা হয়তো দেখতে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি আরো বেশি, তার মানে সবগুলো যোগ করলে হয়তো এটা আসবে। বাট আমি কি বলতে যাচ্ছি যে এরকম একটা আনসিমেট্রিক বা হচ্ছে হিজিবিজি জিনিসটা সিমেট্রিক বা সুনিয়ন্ত্রিত জিনিসের যোগফল আকারে প্রকাশ করতে পারছি কিনা আমরা। ঠিক পাওয়ার সিস্টেমের ফল্ট অ্যানালাইসিসেও আমরা এই জিনিসটা করব। আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে আনসিমেট্রিক্যাল মানে কম্পোনেন্টগুলোকে রিপ্রেজেন্ট করে তখন অ্যানালাইসিস করলে আসলে সহজ হয়। ঠিক আছে, এটা আমরা থিওরি পোর্শনে দেখব। তাহলে সোজা কথা, আমরা এই জায়গাগুলোতে আসলে জিরো সিকোয়েন্স, পজিটিভ এবং নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে গ্লোবাল কারেন্ট রিপোর্ট। কোন লাইনে কত কারেন্ট আছে সেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, কারেন্ট আমার কি দিয়ে যায়? লাইন দিয়ে যায় না, এবং ট্রান্সফরমারের থ্রুতে কিন্তু যায়। সো দ্যাটস ওয়াই বাস 1 এ ফল্ট হলে ট্রান্সফরমার 1 দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, এলএল ট্রিপল এল ফল্ট হলে বেসিক্যালি কি পরিমাণ কারেন্ট যাবে সেগুলো এখানে বলে দিয়েছে। আবার বাস 1 এ যদি ফল্ট হয়, এই মাউসের উইন্ডোটা গায়েব হয়ে যাচ্ছে কেন? এটা খুবই বিরক্ত লাগতেছে। এই বাস 1 এ যদি ফল্ট হয় তাহলে আপনি দেখেন কি বিরক্তি করে বাবা। বাস 1 এ যদি ফল্ট হয় তাহলে আপনি দেখেন এই লাইন 1 এ কি পরিমাণ কারেন্ট যাবে, যদি এলজি ফল্ট হয় সেটা বেসিক্যালি আমার এখানে বলে দিচ্ছে কি পরিমাণ কারেন্ট যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আমরা একটা রিপোর্ট অ্যানালাইসিস করি, আমি বোর্ডে আসতেছি। হ্যাঁ, আমরা রিপোর্ট একটু অ্যানালাইসিস করি। সে সাপোজ এটা হচ্ছে গ্লোবাল কারেন্ট রিপোর্ট। হ্যাঁ, বলছে এখানে ফল্টেড বাস, এখানে হচ্ছে ব্রাঞ্চ আইডি, ভূমিকম্প হইতেছে নাকি? আচ্ছা না, আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে ফল্ট টাইপ। আমি ধরে নিচ্ছি, আচ্ছা হোয়াট অ্যাবাউট যদি আমার বাস 1 এ একটা ফল্ট হয়
আর ফল্টের টাইপটা হচ্ছে ধরলাম ডাবল এল ফল্ট। ওই সময় আমি দেখতে চাই লাইন 2 তে কি পরিমাণ কারেন্ট যাবে। তাহলে কি বললাম, বাস 1 এর ফল্ট দেখতে চাই, কি টাইপের ফল্ট, ডাবল এল ফল্ট। বাস 1 এর, এটার জন্য লাইন 1 এ কি পরিমাণ কারেন্ট ড্র করবে আমরা দেখি। যে দেখেন পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট যাচ্ছে হচ্ছে আমার 10.1, হ্যাঁ ও আচ্ছা 57.7, অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, আর হচ্ছে 27.5। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এইটা তো আমার সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা লাইনগুলোতে কি 800 দিয়ে দিছিলাম না লিমিট। কিন্তু খেয়াল করে দেখেন এই লাইনটার দিকে তাকান, এটা লিমিটের মধ্যে আছে না। তাহলে বলতে পারি এই পার্টিকুলার এলজি ফল্টের জন্য আমার বাস 1 এ যদি হয়, তাহলে লাইন 1 এ যে কারেন্টটা যাবে এটা আসলে খুব ডেঞ্জারাস হয়ে যাবে, লাইনটা পুড়ে যাইতে পারে, মানে এত বেশি কারেন্ট যায়। তার মানে এইভাবে আসলে আমরা ফল্টগুলো অ্যানালাইসিস করতে পারবো। তারপরে খেয়াল করে দেখেন গ্লোবাল জেনারেটর রিপোর্ট, অর্থাৎ কোন বাসে ফল্ট হলে কোন জেনারেটরের অবস্থা কিরকম হবে, কি টাইপের ফল্ট হলে, এখানে ডিটেইলস দেওয়া আছে। এখানে ডিটেইলস দেওয়া আছে, দেখেন কারেন্ট কত সে সাপ্লাই করবে, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কত সাপ্লাই করবে সেগুলো দেয়া আছে। আর এটা হচ্ছে ফল্টেড বাস এর ভোল্টেজের রিপোর্ট। আর এখানে হচ্ছে সামারিটা তারা করে দিছে, পজিটিভ সিকোয়েন্সের জন্য আসলে ইম্পিডেন্স গুলোর ভ্যালু দিয়ে দিয়েছে। এগুলো আপনারা একটু চোখ বুলাবেন, অর্থাৎ x1/r1 এর যে রেশিও গুলো সেগুলো আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে পার্টিকুলার ভ্যালুর জন্য। আর এটা হচ্ছে আমার ফল্টেড বাসের জন্য কারেন্টের রিপোর্ট। হ্যাঁ, এই যে ফার্স্ট রিং কন্ট্রিবিউশন, এই টার্মটা আমি আপনাদেরকে আলোচনা করছিলাম। অর্থাৎ কোন একটা জায়গায় ফল্ট হলে, কোন একটা বাসে যদি আমার ফল্ট হয়, কোথায় গেল, আচ্ছা কোন একটা বাসে যদি ফল্ট হয়, তো নিচে যাই, কোন একটা বাসে যদি ফল্ট হয়, তাহলে আমি বলছিলাম ওই বাসের সাথে ডিরেক্টলি কানেক্টেড আদার্স কম্পোনেন্ট যেই পরিমাণ কারেন্ট সাপ্লাই দেয় বা যেই পরিমাণ কারেন্টের যোগান দেয়, অর্থাৎ প্রতিটা বাস তার আশেপাশে আসলে একটা ছোট রিং এর মতো থাকে, যে এই এলিমেন্ট গুলো থেকে তার কাছে কি আসতেছে, পাওয়ার আসতেছে বা পাওয়ার যাচ্ছে। সো ওই কম্পোনেন্ট গুলোর কন্ট্রিবিউশনটাকে আমরা হচ্ছে রিং কন্ট্রিবিউশন বলতেছি। সো ট্রান্সফরমার 1 বেসিক্যালি কি পরিমাণ কন্ট্রিবিউট করতেছে, ট্রিপল এল ফল্টের জন্য জিরো সিকোয়েন্স কারেন্ট ফল্ট কন্ট্রিবিউট করতেছে না, আর পজিটিভ সিকোয়েন্সের কারেন্টের ভ্যালু দেখছেন আপনি খুবই হাই। আবার লাইন 3 যেহেতু বাস 1 এর সাথে কানেক্টেড ছিল সম্ভবত, তো সেও আমার কন্ট্রিবিউট করতেছে 629.46, এটা পজিটিভ সিকোয়েন্সেরটার জন্য। নেগেটিভ সিকোয়েন্সেরটার জন্য হচ্ছে বেসিক্যালি নাই, আর এটারও নেগেটিভ সিকোয়েন্সের জন্য আসলে নাই। পজিটিভ সিকোয়েন্সের কারেন্টটাই কি তারা বেসিক্যালি কন্ট্রিবিউট করতেছে এই সিনারিওতে। ঠিক আছে, এখন আসলে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, এটা আসলে নরমালি এই সমস্যাটা হয় যেহেতু আমরা থিওরি ক্লাসটা করি নাই, আমাদের অনেক কিছুই একটু ভাষা ভাষা বুঝতে একটু অসুবিধা হবে। বাট আশা করি এই জিনিসগুলো যদি আপনার মাথাতে থাকে, নেক্সট যখন আমরা ডিটেইলস থিওরিগুলো আলোচনা করব, আমি অবশ্যই ক্লাসে এগুলো আবার রিলেটও করে দিব আপনাকে। হ্যাঁ, যখন থিওরির পোর্শনটা পড়াবো আমি তখন বলে দিব যে বেসিক্যালি আমরা কি কি দেখেছিলাম। অ্যানালাইসিস তো মেইন পার্ট না, আমার মেইন পার্ট হচ্ছে আমি রিপোর্টটা রিড করতে পারতেছি কিনা। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এইটাই তো রিপোর্টটা, ফল্ট অ্যানালাইসিস করে। আচ্ছা মনে করেন এই ডাটা এন্ট্রির কাজ এটা ক্লাস 3-4 এর বাচ্চাও করতে পারবে না, বাট সে যেটা করতে পারবে না সেটা হচ্ছে এই রিপোর্টটা সে স্টাডি করতে পারবে না। আমরা পাওয়ার সিস্টেম পড়তেছি, আমরা এই রিপোর্টটা স্টাডি করতে পারবো, কোন রিপোর্টের কোন পোর্শনটা কি বুঝাচ্ছে, কি ধরনের চেঞ্জেস আনতে হবে সেটা আমরা স্টাডি করতে পারবো। আচ্ছা, সো অ্যাজ ইউজুয়াল নরমাল রিপোর্টের মতো এই রিপোর্টগুলো, প্রতিটার স্ক্রিনশট নিয়ে, প্রতিটা স্ক্রিনশট কি বোঝাচ্ছে একটা করে ডেমো দিয়ে দিবেন। সাপোজ এই যে এই লাইনটা বেসিক্যালি কি বোঝাচ্ছে একটা উদাহরণ দিলেই হবে, অর্থাৎ প্রতিটা স্ক্রিনশটের জন্য কি একটা উদাহরণ দিলেই হবে। আপনি খেয়াল করে দেখেন, এখানে আপনার স্ক্রিনশট তো আপনি নিতে পারবেন না, আপনাকে হচ্ছে সবগুলো
কপি করতে হবে ভ্যালু, এক্সপোর্ট করব, এক্সপোর্ট অল। মাইক্রোসফট এক্সেল এর সাথে মেবি এটা কানেক্টেড নাই, তো ইন্টারনেট এক্সপ্লোরারে করব। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে লিটারালি আপনি চাইলে এখন এটা কি করতে পারবেন, খেয়াল করে দেখেন। আহা, সবগুলো ভ্যালু তো আসছে, বাট আপনি সাপোজ কোন একটা পার্টিকুলার লাইনের মিনিংটা কি এটা বলে দিবেন, যে সাপোজ এই যে একটা ইন্ডিকেট করে দিবেন যে এই লাইনটার মানে আসলে কি বোঝাচ্ছে, যে বাস 1 এ ফল্ট হয়েছে, এর ফলে বাস 2 তে কি ইফেক্ট পড়বে যদি এলএল ফল্ট হয়। আমি বুঝতে পারছি, যে কোনো একটা লাইনের কি বলে দিবেন, ব্যাখ্যাটা এটা আসলে কি বোঝায়। এই একটা লাইন যদি বুঝি, বাকিগুলো কি সেম না? যদি নিজে না লিখতে পারেন, দরকার হলে এটা চ্যাট জিটিপিতে একটা লাইন স্ক্রিনশট দিয়ে আপনি বলবেন যে এটা কি মানে বোঝায় আমার বলো, তারপর ওইখান থেকে বুঝে নিবেন। বুঝতে পারছি? আচ্ছা, আমি তো বলে দিলামই। এখন খেয়াল করে দেখেন, এটা আসছে। সো বাই বাই। প্রতিটার ক্ষেত্রেই এভাবে কপি করে করে আপনি ডাটাগুলো ইনপুট দিবেন এবং জাস্ট একটা লাইন ওই পার্টিকুলার টেবিলে কি বোঝায় সেটা বলে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে বেসিক্যালি আমরা রিপোর্টটা করে ফেলবো। এবং এখানে এই সিনারিওতে ফর্মালিটি অনেক কম রাখবেন, থিওরি হালকা লিখলেই হবে। আমি জাস্ট আপনাদেরকে আপনাদের এই স্ক্রিনশট আর প্রত্যেকটা টেবিলের কোন একটা লাইন কি বোঝায় এইটার উপর বেসিস করে মার্কিং করব, এবং আলটিমেট আপনারা শেষে কি করবেন, ডিসকাশনে জিনিসগুলো লিখবেন, প্রতিটা লাইন বেসিক্যালি কি বোঝাইছে। ঠিক আছে? এটাই মেইন। মনে রাখবেন, এই রিপোর্টটা যে ভালো মতো করতে পারবে সে আসলেই পিসে ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমাদের কাজ শেষ হয় নাই। স্লাইডিং ফল্ট অন লাইনস ফ্রম অ্যানালাইসিস মেনু সিলেক্ট স্টাডি শর্ট সার্কিট এনসি, আবার ওই জায়গায় যেতে হবে ফল্ট অ্যানালাইসিস প্যারামিটার। স্লাইডিং ফল্ট অন সিলেক্টেড বাস স্পেসিফাই ফল্ট লোকেশন এত % অফ দ্য লেন্থ আন্ডার শান্ট ফল্ট সিলেক্ট এত এত ফ্রম অ্যানালাইসিস মেনু সিলেক্ট সব, মানে আগের মতো। আচ্ছা, হোয়াট অ্যাবাউট যদি আমরা জানতে চাই, যে বলে দিব যে এখন এতক্ষণ তো হচ্ছে বাসের ফল্ট গুলো ধরছি না, যে এই বাসে ফল্ট হয়েছে, এখন যদি আমি বলে দিই আচ্ছা না, পার্টিকুলার লাইনের এত % দূরত্বে ফল্ট হয়েছে, কি বলতে পারি কিনা? এখন দেখবো এই অ্যানালাইসিসটা বেসিক্যালি কিভাবে করে। তাহলে দেখেন, আমরা যাব, আমরা আমাদের স্টাডিটা এখানে কনক্লুড করছি, আমাদের ইনপুট দেওয়া হয়ে গেছে, আমরা অ্যানালাইসিসে যাব, সলভে, আচ্ছা এটা তো অলরেডি সলভ আছে, অ্যানালাইসিস যাব, স্টাডিতে যাব, ফন্ট অ্যানালাইসিস প্যারামিটারে যাব। এটা এখনো অফ হয় নাই কেন? সলভটা অফ করে দিলাম, অ্যানালাইসিস স্টাডিতে গেলাম, ফল্ট অ্যানালাইসিস প্যারামিটারে যাব। এই যে স্লাইডিং ফল্ট অন সিলেক্টেড লাইনস 50% লেন্থ, অর্থাৎ এই সবগুলো ফল্ট আসলে আমরা দেখব না, আমাদেরকে যেই ফল্টগুলো দেখতে বলেছে, আচ্ছা সবগুলো দিলে সবগুলোই দেখব, যে শান্ট ক্যাটাগরিতে সবগুলোতে দিয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা হচ্ছে যাই, তাহলে আমরা লেন্থ কত দিয়েছি, 50% দূরত্বে আমরা লেন্থ দেখতে পারবো। কিন্তু আপনার যখন আপনি রিপোর্ট করবেন, আপনাকে কিন্তু এখানে বিভিন্ন পার্সেন্টেজ লেন্থ দিয়ে দিয়ে করতে হবে। লাইন 1-4 এর জন্য 5%, 50%, 95%, 5, 50, 95, তিনটা পার্সেন্টেজের জন্য প্রতিটা ফল্টের রিপোর্ট আপনাকে দেখতে হবে। তাহলে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। তো আমরা শুরুতে হচ্ছে 50%-এর জন্য দেখি, ফল্ট ক্যাটাগরি মোটামুটি এই সবগুলোই আছে। এখন আমরা ওকে দিয়ে দিলাম, আমাদের ফল্ট অ্যানালাইসিসের টাইপ দেখে ফেললাম, এই রিপোর্টটা একটু বড় হবে। এখন অ্যানালাইসিসে যাব, সলভে যাব, সবগুলো লাইন বেসিক্যালি আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা, একটা লাইন ধরতেছি,
একটা লাইন দিলাম, 4টা লাইন অনেক বেশি আসবে, ওকে দিয়ে দিলাম। এখানেও ঠিক এই জিনিসটা বলে দিচ্ছে, অর্থাৎ গ্লোবাল ভোল্টেজ রিপোর্টে আপনি দেখবেন যে লাইন 1 এর 50% দূরত্বে যদি ফল্ট হয় তাহলে বাস 1 এর ভোল্টেজ লেভেল কত হবে, বাস 2 এর ভোল্টেজ লেভেল কত হবে? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে হ্যাঁ, আসলে আপনি দেখেন একটা লাইন বলতে বলার উদ্দেশ্য মানে কি, সবগুলোর ক্যাটাগরি কি সেম না? আমি আপনাকে দেখাই, এই পুরাটা হচ্ছে আপনার রিপোর্টে তো থাকবে, জাস্ট আপনি পার্টিকুলার ধরলাম 8তম রোটা আসলে কি বোঝায়, কি বোঝায়? ফল্টেড বাস হচ্ছে, ফল্টেড লাইন হচ্ছে, লাইন 1 এ ফল্ট হয়েছে, এর কারণে ট্রিপল এল ফল্টে বাস 3 এর ভোল্টেজ লেভেল গুলো কত হবে সেটা দেখতে যাচ্ছে, পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের ভোল্টেজ। বুঝতে পারছি? এখন সমস্যা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স, আসলে এই শব্দগুলোর মানে আসলে বুঝতে একটু আপনাদের কষ্ট হচ্ছে, বাট আপাতত কথাগুলো ফলো করেন, থিওরি ক্লাসে আমরা এই জিনিসগুলো ডিটেইলসে দেখার সুযোগ হবে আমাদের। আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, একটা নিলে হবে না। আমি কি বললাম, কপি কপি করে আপনি কত পেজ আসবে? না 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 না, এইটা জাস্ট বড় হয়েছে। এইটাই সম্ভবত বড় হয়েছে, এছাড়া মনে হয় অন্যগুলো বড় হওয়ার কথা না। আচ্ছা আমি বলতেছি, আচ্ছা এটার ক্ষেত্রে আপনারা এভাবে হচ্ছে, এটা হচ্ছে কারেন্টের রিপোর্টটা, আর হচ্ছে জেনারেটরের কন্ডিশন, আর এটা হচ্ছে ফল্টেড বাসের আবার ভোল্টেজ রিপোর্ট, আর এটা হচ্ছে ইম্পিডেন্সের অবস্থাটা, আর এটা হচ্ছে ফল্টেড বাসের কারেন্টের রিপোর্ট গুলো বেসিক্যালি দিয়ে দিয়েছে। এভাবে বেসিক্যালি আমরা হচ্ছে জিনিসগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব, অর্থাৎ স্লাইডিং, অর্থাৎ লেন্থ চেঞ্জ করে করে লাইনের ফল্ট গুলো দেখবো, আর এছাড়া ফিক্সড কোন বাসে ফল্ট হচ্ছে সেটা দেখবো। আচ্ছা, এখন এটা সলিউশন হতে পারে যে আপনারা ফল্টের যে অ্যানালাইসিস সবগুলো বাসের জন্য করেছেন, সবগুলো নিতে না পারলেও উপরের কিছু পোর্শনের স্ক্রিনশট নিয়ে নিয়ে, ঠিক আছে, যতটুকু যায় আর সে সাপোজ প্রতিটার জন্য আপনি উইন্ডোজ কি বলে ব্রাউজারটার নাম জানো কি, এক্সপ্লোরার, তাই না? এক্সপ্লোরার ব্রাউজারে গিয়ে আপনি বেসিক্যালি হচ্ছে এক পেজ নিলেন, এক পেজের ডাটা পরিমাণ নিয়ে ওইটা থেকে একটা রো কি করে দিবেন, এক্সপ্লেন করে দিবেন যে এই রোটা পার্টিকুলারলি কি বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সো এইটাই মোটামুটি আমাদের আজকের এক্সপেরিমেন্টটা। যাক আলহামদুলিল্লাহ ফাইলটা ক্র্যাশ করে নাই। সো এখানে বেসিক্যালি ডাটাগুলো দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমরা লাইন 1 এর লেন্থ কত দিয়েছিলাম, 10 না? তাহলে 50% হবে 5 কিলোমিটার দূরে গিয়ে। হ্যাঁ, আপনাদেরকে কি বলতেছি, এই রিপোর্টটা বড় হবে, এই রিপোর্টটা একটু বড় হবে। এখন এখন এখানে তো আপনার কঠিন কোনো কাজ না, জাস্ট ভ্যালুগুলো সিলেক্ট করে সলভ দিলেই তো সে সলভ করে ফেলতেছে। এখান থেকে আপনি ওই যে বড় খুব মানে বেশি পৃষ্ঠা যদি হয়ে যায়, জাস্ট এক পেজ করে কপি করে দিয়ে দিবেন। হ্যাঁ, কোনটার ক্ষেত্রে? কি সেফ কি স্পাইস না? হ্যাঁ
বাকিগুলো ট্যাব আসে না, মানে আমি বুঝতে পারছি যে এই ট্যাবগুলো আসে না। এইটা আমি দেখাই দিছি না কিভাবে আনতে হয়। আচ্ছা খেয়াল করেন সাপোজ আমরা, আচ্ছা এই এক্সপেরিমেন্ট আমাদের শেষ, ঠিক আছে। আচ্ছা এখানে ল্যাব রিপোর্টে আরেকটা কথা বলা আছে, রিং কন্ট্রিবিউশনের কনসেপ্টটা আলোচনা করা আছে, এটা আপনারা পড়লে বুঝে যাবেন। আর রিপোর্টে যে জিনিসগুলো বলতে বলছে এর মধ্যে থেকে যেগুলো আমি বুঝাইছি এবং পড়াইছি এগুলো রিপোর্টে থাকতে হবে, আর পার্টিকুলারলি আমি যেভাবে বলে দিছি এগুলোই আসলে এখানে আছে। আচ্ছা সো এখন হচ্ছে আমাদের এই কাজ শেষ, এক্সপেরিমেন্ট শেষ। আচ্ছা ধরেন আমরা একটা নতুন ফাইল না আগের ফাইলটাই ওপেন করব, টেবুলার ফরম্যাটে ওপেন করতে যাচ্ছি। আমাদের এক্সপেরিমেন্ট 3 কোথায়, ওপেন করলাম। এখন আপনি বলতেছেন স্যার এখানে লাইন আছে, আমি আপনাকে বললাম না সাপোজ এই এক্সপেরিমেন্ট 1 এর জন্য আমি যদি জেনারেটর নিতে চাই, জেনারেটর ক্লিক করব, তারপর টেবিলটা এখানে ক্লিক করব। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট চুজ করে জাস্ট টেবিলটা ক্লিক করলে আবার সারি 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 চলে আসবে। এটা আমি অবশ্যই ক্লাসে দেখাই দিছি, কারণ এই প্রবলেমটা আমিও ফেস করছিলাম। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে পার্টিকুলারলি বলে দেওয়ার কথা। আচ্ছা সো এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের ক্লাস। আপনি হচ্ছে ভিডিওটা অফ করে দিতে পারেন। এখন আমরা কিছু ইনফর্মাল কথা বলবো, যেটা ভিডিওতে না থাকলেও চলবে।